আমার এই ভিডিওর টার্গেটটা হলো যে একটা ছোট্ট একটা আলোচনায়, তবে যেটা হবে কনসাইজ এবং কম্প্রিহেন্সিভ। অর্থাৎ এই আলোচনার মধ্যে যাতে আমরা এই কবি সম্পর্কে বাংলাদেশের যে একাদশ শ্রেণীর বইয়ে সাহিত্য পাঠে ওনার সম্পর্কে উল্লেখিত যে তথ্যগুলো আছে সেগুলো যাতে আমরা জেনে নিতে পারি এবং সহজে আত্মস্থ করতে পারি। প্রথমবারেই হয়তো আমাদের একেবারে মনের মধ্যে গেঁথে যাবে না, তবে পরিচিত হওয়াটা খুবই দরকার এবং সেটা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে হয় সেটা খুব ভালো। সেজন্য আজকের এই প্রথম ভিডিওটা সৈয়দ শামসুল হককে নিয়ে শুরু করছি। ওনার জন্ম হলো 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, অর্থাৎ তিনি 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন কুড়িগ্রামে। তার জন্মস্থান হিসেবে উল্লেখিত কুড়িগ্রাম। তার পিতাও সৈয়দ সিদ্দিক হোসেন, অর্থাৎ এখানে বংশগত নামটা একই সৈয়দ, এবং যদিও শেষ অংশে মিল নেই, অর্থাৎ হক হিসেবে নেই, হোসাইন হিসেবে আছে। সো সৈয়দ শামসুল হক, পিতা সৈয়দ সিদ্দিক হোসেন। তিনি শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আপনারা যারা এটা দেখছেন, আপনারা যদি পড়তে চান, আমার মনে হয় যে একটা খাতায় লিখে ফেললেই ভালো হয় ধাপে ধাপে, তাহলে আত্মস্থ করাটা সহজ হয়ে যাবে। ওনার পেশা যদি আপনারা চিন্তা করেন, মনে রাখবেন পেশা ছিল দুটো। প্রথমেই ছিল তিনি সাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করেন এবং তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। সো এই তথ্যটা এইভাবে মনে রাখতে পারেন যে ওনার পেশা জীবনের উনি যে পদার্পণ করেন সেটা ছিল সাংবাদিক হিসেবে, এবং পরবর্তীতে তিনি যেটা ফুল টাইম সাহিত্য সাধনায় নিয়োজিত হন। তার একটা বিশেষ পরিচিতি ছিল, সেটা ছিল তিনি সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। কেন? কারণ তিনি একাধারে গল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য, শিশু সাহিত্যের লেখক হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন। পাশাপাশি চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসেবেও তিনি খ্যাত। এখানে এই যে কাব্যনাট্য কথাটা আলাদা করে, কাব্যনাট্য বা কাব্যনাটক, এটা এই সৈয়দ শামসুল হকের সাথে মনে রাখাটা দরকার, কারণ একটু পরেই বলছি কেন। তার লেখার কিছু বৈশিষ্ট্য ছিল। একটা হলো যে তিনি মানুষের জীবন প্রবাহের যে জটিলতা, অর্থাৎ জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এই দুইটা ব্যাপার তার সাহিত্যকর্মে প্রবণতা হিসেবে লক্ষ্য করা যায়। মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সাহিত্যের গঠনশৈলীর দিক থেকে তিনি সর্বদা নিরীক্ষাপ্রিয়, অর্থাৎ তিনি গঠনশৈলীর নিরীক্ষা করেছেন তার সাহিত্যে। তার কাব্যগ্রন্থগুলো পরিচিত: বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রস্যইকার এবং রজ্জুপথে চলেছি। তার বিখ্যাত কাব্যনাটক, ওই যে একটু আগে যে বললাম কাব্যনাট্য বা কাব্যনাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন ঈর্ষা। নুরুল দিনের যে স্পেলিং, বানানটা দেখতে হবে, নুরুল দিন। কাব্যনাটকের কথা বলার কারণটা ছিল যে নুরুল দিনের সারা জীবন এই কাব্যনাটকেই সংকলিত হয়েছিল তার বিখ্যাত কবিতা নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যেটা আমাদের সাহিত্যপাঠ একাদশ শ্রেণীতে যেটা সংকলিত আছে। তো এটা নিয়ে তাই প্রশ্ন হতে পারে। আর এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, সেটা হলো যে এই নাটকের প্রস্তাবনা অংশ হলো, অর্থাৎ এই কাব্যনাট্যকের প্রস্তাবনা অংশটাই হলো এই কবিতাটা। তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেছেন, এর মধ্যে হলো বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, আদমজী সাহিত্য পুরস্কার এবং নাসিরুদ্দিন স্বর্ণপদক। তার মৃত্যু 2016 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ঢাকায়। মনে রাখতে হবে যে তার জন্মদিন এবং মৃত্যুদিন প্রায়, অর্থাৎ একই 27 তারিখ। তার জন্ম ছিল ডিসেম্বর 27শে ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, এবং তার মৃত্যু 2016 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর। এইভাবে পড়লে হয়তো মনে রাখাটা সহজতর হয়। আচ্ছা, এখানে একটা কথা আছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাতে যে নুরুল দিনের কথা বলা হয়, তিনি মূলত ছিলেন একজন কৃষক নেতা, এবং 1782 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1189 বঙ্গাব্দে
রংপুর দিনাজপুর, যেটা একটা মানে খরাপ্রবণ যে অঞ্চলটা, সেখানেই নুরুল দিনের ডাকে মানুষ সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল। আর এখানে তো অনেক শব্দার্থ রয়েছে এই কবিতাতে, তবে যে সবগুলোই প্রায় পরিচিত। একটা ছিল যে নীলক্ষা, এর অর্থ হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমী, সেটা আমি এখানে যোগ করে দিলাম।